তারপরও মানুষ অনেকটা ঝুঁকি নিয়েই প্রতিদিন ঘর থেকে বের হচ্ছেন। কোনো কোনো সড়কে আবার পুলিশ পাহারায় বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে যানবাহন। তারপরে একের পর এক ঘটছে নাশকতা। অবরোধের সময় সন্ত্রাসীদের ছোড়া বোমায় আহত রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের মিয়াকে দেখতে যান র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। বোমার আঘাতে সরকারি কর্মকর্তার চোখ ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়। অবরোধের নামে এসব ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে এসব অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে র্যাব। রাষ্ট্রের বিরুদ্ধে এই জঘন্য অপরাধে লিপ্ত আছে, সাধারণ নিরীহ শান্তিপ্রিয় মানুষকে জিম্মি করার চেষ্টা করছে, প্রাণ হরণের চেষ্টা করছে, ফৌজদারি অপরাধে লিপ্ত হচ্ছে এবং সন্ত্রাস করছে, এবং এটা রীতিমতো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করে সমাজ থেকে নিশ্চিহ্ন করব। যেসব সন্ত্রাসীরা চোরাগুপ্ত হামলা চালিয়ে নাশকতার সৃষ্টি করছে তাদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষকে অনুরোধ জানান র্যাব মহাপরিচালক। যেখানেই এই ধরনের সন্ত্রাসী দুষ্কৃতকারী কিংবা রাষ্ট্র বিরোধী চক্র সমবেত হবে, তাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন, যাতে করে আমরা দেশের সাধারণ মানুষের নিরীহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং রাষ্ট্রের এবং সাধারণ মানুষের শান্তিপ্রিয় মানুষের যে সম্পদ সেটা আমরা রক্ষা করতে পারি। পুলিশের সাথে সমন্বয় করে র্যাব সারা দেশে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আমাদের যে কার্যক্রম সেটাকে বেগবান করা হয়েছে এবং এটাকে আমরা আরো বৃদ্ধি করব। সে লক্ষ্যে ইতিমধ্যে আমরা বলে আহ্বান জানিয়েছি সাধারণ শান্তিপ্রিয় দেশের মানুষকে আমাদের সঙ্গে সহযোগিতা করলে, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই আমরা তাদেরকে সম্মতি শিক্ষা দিতে সক্ষম হব। অবৈধ নামে মানুষ হত্যা ও বোমাবাজি প্রতিরোধে র্যাব সদস্যদের আরো তৎপর হওয়ার নির্দেশ দেন সংস্থাটির মহাপরিচালক। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। টানা অবরোধে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী চালের সরবরাহ প্রায় থমকে গেছে। ঝুঁকি নিয়ে হাতে গোনা কিছু ট্রাক এলেও চালকরা প্রায় দ্বিগুণ ভাড়া হাঁকাচ্ছেন। এর প্রভাব পড়তে শুরু করেছে চালের দামেও। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে যে কোনো সময় চালের বাজার অস্থির হয়ে উঠতে পারে। তাই দূরের জেলা থেকে চালের যোগান নিশ্চিত করতে মহাসড়কে নিরাপত্তার দাবি তাদের। জানাচ্ছেন মোর্শেদ আলম। ঢাকার সবচেয়ে ব্যস্ত চালের বাজার পুরান ঢাকার বাদামতলী ও বাবুবাজারে ব্যবসায়ীদের কাটছে অলস সময়। কুষ্টিয়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এমনকি ঢাকার কাছের জেলা টাঙ্গাইল সহ অন্তত 15 জেলা থেকে আসা শত শত চালবাহী ট্রাকে বছর জুড়ে জমজমাট থাকে এখানকার অলিগলি। তবে 5 জানুয়ারিকে কেন্দ্র করে দেশজুড়ে 20 দলীয় জোটের টানা অবরোধে প্রায় 11 দিন কোনো কোনো জেলা থেকে চালের একটি ট্রাকও ঢাকায় ঢোকেনি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নোয়াগাঁও, কুষ্টিয়া ওই অঞ্চলের গাড়িগুলো অনেক সমস্যা হইতেছে। 80% লোক যে চালটা খায় ওই চালগুলো আমদানি হইতেছে না। 2 মাল আছে, 14 মাল আছে না। আর যদি এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসে অভাব পড়ে। ব্যবসায়ীরা জানান, কুষ্টিয়া, যশোর থেকে আসে মিনিকেট চাল, নওগাঁ থেকে পারিজা, মোটা চালের যোগান দেন ঈশ্বরদী ও নাটোরের ব্যবসায়ীরা। দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে চিনিগুড়া ও মিনিকেট, শেরপুর, ময়মনসিংহ থেকে নাজিরশাইল আর টাঙ্গাইল ও বগুড়া থেকে আসে হাসলি চাল। আগের মজুদ দিয়ে কোনো মতে এই কদিন চাহিদার যোগান দিলেও অবরোধ বন্ধের কোনো সম্ভাবনা না থাকায় দিন দিন চিন্তা বাড়ছে রাজধানীর পাইকারি ব্যবসায়ীদের। 15,000 ছিল, ওই জায়গায় 28-29,000 টাকা হয়ে যাচ্ছে, ডাবলের কাছাকাছি হয়েছে। এটার প্রভাবটা যে চালের উপরে পড়তেছে, এই কারণে হয়তো কিছুটা বাড়তে পারে। টাঙ্গাইল রোডটা আপনার গোপালপুর, মধুপুর এই রোডের ভিতরে প্রতিদিন মনে করেন এমন দিন আছে যে 100-150 গাড়ি ঢোকে। এই রাস্তার গাড়িগুলো 5 দিন ধরে বন্ধ। এই রোডটা যে নিরাপত্তা দেয়, তাই লোকাল মালগুলো আমদানি হবে। টানা অবরোধে সরবরাহ কমে যাওয়ায় একদিকে লোকসান বাড়ছে দূরের জেলার কৃষক ও ব্যবসায়ীদের, আর রাজধানীতে এরই মধ্যে বাড়তে শুরু করেছে শীতের শাকসবজি, কাঁচা পণ্য, এমনকি মাছের বাজারও। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এখন রাজনীতির আগুনে পুড়ছে মানুষ, নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। টানা অবরোধের সময় আগুনে পুড়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 10 জন, যাদের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের কেউই আশঙ্কামুক্ত নয়। কিছুটা সুস্থ হলেও ফিরে পাবেন না স্বাভাবিক জীবন। এহসান গনি স্বজনের ক্যামেরায় বলছেন মাহবুব কবির চপল। আমার আব্বা মারা গেছে,
অবুঝ সন্তানের এমন চোখের জল স্পর্শ করবে কি রাজনৈতিক দলগুলোকে? গত রোববার কমলাপুরে লেগুনায় আগুন দেয় অবরোধকারীরা। তাতে চালক সেলিমের শরীরের 36 ভাগ পুড়ে গেছে। সেই সাথে অন্ধকার নেমে এসেছে তার 2 ছেলে মেয়ের চোখে। পুড়ে যাওয়া একমাত্র ছেলেকে দেখে চিনতে পারেননি মা রহিমা বেগম। যারা গরিব, যারা কিছু খেটে খাইব, যারা ই করে থাকেন, হ্যাগো উপরে আক্রমণ বেশি, হ্যাগো মানুষ এই করে বেশি। আর যারা এরই করতেছে হেরাতে ভালোই থাকতেছে। শরীরের 37 ভাগ পুড়ে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন প্রাইভেট কার চালক আবুল কালাম আর রিকশা চালক আমুল্লাহ বর্মন আগুনে পুড়ে হাসপাতালের বিছানায়। কিন্তু অবরোধের কারণে রংপুর থেকে এসে তার পাশে দাঁড়াতে পারেননি আপনজনরা। দুই দল মনে করেন যে ক্ষমতা নেই, সারাক্ষণ ইয়া থাকে, আর এদের ভাঙচুরি গরিব মানুষকে আর কি জ্বালানো হচ্ছে আর কি। অবরোধের আগুনে ঢাকা মেডিকেলে যে 10 জন পোড়া রোগীর চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে 6 জনে যানবাহন চালক। একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো। যদি উনি বড় যায় বসে থাকে তাহলে কি কেউ যাব? কেউ যেত না, যে দেখে আসি গে অমুক লোকটা কি আছে, তার বাচ্চা সন্তান গুলার কি অবস্থায় আছে, তাহলে এটা কি লাভ হইলো? কোন লাভ আছে আমার? যার স্বামী যায় হেরাই বুঝে, যার যে সন্তানে বাপ হারায় মা হারায় হেরাই বুঝে। চিকিৎসকরা জানিয়েছেন আগুনে পোড়া এসব রোগের কেউই পুরোপুরি ঝুঁকি মুক্ত নন। এখানে যারা আছে কেউ কিন্তু আশঙ্কা মুক্ত না। এই সমস্ত রোগী হয় কি এটা ইনহেলেশন বার্ন, শ্বাসনালী পড়ে যায়, কিন্তু 100% যে নর্মাল আসে তা হয় না। যে কোনো পোড়া রোগী সারা জীবন কিন্তু একটা দুঃসহের মধ্যে থাকতে হয়। এ পর্যন্ত অবরোধে অগ্নিদগ্ধ 20 জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। 1 জন মারা গেছেন, বাসায় ফিরে গেছেন 9 জন। চিকিৎসকরা বলছেন বাসায় ফিরে গেলেও তাদের অনেকেই ফিরে পাবেন না স্বাভাবিক জীবন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের BG-046 ফ্লাইটের কার্গো হোল্ড থেকে প্রায় 7 কোটি টাকা মূল্যের 120টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এখনো এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মিনুল খান। ওনারা যদি দেখে যে একটা বার এটা গোল না, BG-046 এ দুবাই, চিটাগাং, ঢাকা ফ্লাইটের অভ্যন্তরে কার্গো হোল্ড নামে একটা জায়গা আছে। সেখান থেকে 120 পিসের প্রতিটি 10 তলা ওজনের প্রায় 14 কেজি গোল্ড আমরা উদ্ধার করেছি এবং এটি বিশেষ কায়দায় বিশেষভাবে এটি লুকায়িত ছিল। এটি নিঃসন্দেহে একটা স্মাগল গুডস এবং স্মাগলিং এর করার জন্যই এই পণ্যটা আনা হয়েছে, এটা আমাদের কাছে প্রতিমান হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিদেশ যেতে বাধা নেই বলে জানিয়ে দিয়েছে আদালত। সেই সাথে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার এই আদেশ দিয়েছেন। এরপর সাংবাদিকদের রুবেল বলেছেন, সংশয় কেটে যাওয়ায় তিনি খুশি, বিশ্বকাপ নিয়ে এখন তার ভাবনা। দেখুন শেখর দীপুর রিপোর্ট। রূপালী পর্দার নায়িকা নাজনীন আক্তার হ্যাপির মামলায় বিশ্বকাপ খেলায় ভেস্তে যাচ্ছিল জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগে মামলা, আগাম জামিন শেষে আত্মসমর্পণ, তারপর কারাবাস। রুবেলের বিশ্বকাপ নিয়ে শঙ্কা তখনই জেঁকে বসে সবার মনে। গত রোববার জামিন আদেশের পর কারাগার থেকে বের হলেও শঙ্কা ছিল বিদেশ যাওয়া নিয়ে। বুধবার এক আদেশে আদালত সেই শঙ্কাই দূর করল। আমি ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ যাচ্ছি,
আর আমি এখন ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করতেছি। রুবেলকে ক্রিকেট থেকে বিদায় করতে চেষ্টার কমতি ছিল না হ্যাপির। বিশ্বকাপ স্কোয়াড ও জাতীয় দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টেও আবেদন করেন তিনি। ওই আবেদনও খারিজ হয় কদিন আগে। বুধবার ঢাকার সিএমএম আদালতে শুনানির সময় হাজির ছিলেন রুবেল। যতদিন পর্যন্ত সে ওয়ার্ল্ড কাপ খেলবে, দেশের বাইরে থাকবে, এই খেলা পারপাসে তার ব্যক্তিগত হাজিরা দরকার নেই, সেক্ষেত্রে তার আইনজীবী হাজিরা দিবে এবং তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। বিশ্বকাপ নিয়ে সব সংশয় কেটে যাওয়ায় বেশ নির্ভরও দেখালো তাকে। বললেন এখন ভাবনা কেবলই বিশ্বকাপ নিয়ে। ওয়ার্ল্ড কাপে আমি ইনশাল্লাহ কিভাবে ভালো করতে হবে, কিভাবে দেশের জন্য কি করব, এটা নিয়ে আমি এখন টেনশন করছি। তাছাড়া আমার অন্য কোনো ধরনের কোনো টেনশন নেই। আমি এখন ওয়ার্ল্ড কাপে দেশের মানুষের জন্য কিছু একটা করতে চাই। সেকেন্ড রাউন্ডে আমরা উঠবো, এইটা নিয়ে আমাদের প্লেয়ারদের ভিতরে সবাই আমরা ওইটা নিয়ে ওরকম ফোকাস করতেছি, ওরকম ভাবে প্র্যাকটিস করতেছি। ইতিমধ্যে বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন রুবেল। ভালো খেলে দেশের জন্য সুখবর বয়ে আনতে চান তিনি। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। এবার সংবাদ বিরতি, আর বিরতির পর থাকবে আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া নজরদারিতে বিজি প্রেস, বললেন শিক্ষামন্ত্রী। এবং জাভা সাগরে বিধ্বস্ত